কার্ডটা কোথাও পাচ্ছি না, আর এদিকে ভয়ে আমার হাত পা কাঁপছে। কি হবে এখন, জানি না কার হাতে পড়েছে। নিচে চলে গেলাম, দেখি ইসি সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। ওকে দেখে মনে হয় না আমার প্রতি কোনো ইন্টারেস্ট আছে, তাহলে কে নিতে পারে। তখন ওই পকেটে ফোনটা বেজে ওঠে। আমি বললাম হ্যালো। রাতুল বলল স্যার আপনার কার্ডটা ফেলে গেছেন। কথাটা শোনার পর আমার কতটা শান্তি লাগছে বিশ্বাস করেন, বলে বোঝাতে পারবো না। আমি বললাম থ্যাংক গড। রাতুল বলল কি হয়েছে স্যার। আমি বললাম আর বলো না, কার্ডটা না পেয়ে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা যাই হোক বাদ দাও, তোমার কাছে রাখো, পরে নিয়ে নেব। রাতুল বলল আচ্ছা স্যার, বলে ফোনটা কেটে দিয়ে অনেকটা শান্তি পেলাম। তাই ড্রয়িং রুমেই দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। তখন ওই ইসি আমার সামনে ওর রুমের দিকে যাচ্ছে, আর আমার দিকে কেমন যেন সন্দেহের চোখে তাকালো। তারপর একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে গেল। আমিও ঘুমানোর জন্য চলে গেলাম। পরদিন যথারীতি ঘুম থেকে উঠে যে যার কাজে পৌঁছে গেলাম। কিছুক্ষণ পর রাতুল আর নীরব আমার কেবিনে ঢুকলো। রাতুল বলল স্যার আমরা কিন্তু তৈরি। নীরব বলল হ্যাঁ স্যার। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি রাতে যখন বের হতে বলবো সাথে সাথে বেরিয়ে পড়বে। ওরা একসাথে বলল ওকে স্যার, বলে ওরা চলে গেল। আর আমি আবার মনোযোগ দিলাম কাজে। একটা বিশেষ দরকারে রুমের বাহিরে গেলাম, কাজ শেষে ফিরছি। ফেরার পথে ইসির রুমের দিকে চোখ পড়তে দেখি ও কারোর সাথে কথা বলছে, মনে হচ্ছে বেশ রেগে আছে। তাই আমি আর না দাঁড়িয়ে সোজা চলে এলাম সেখান থেকে। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল। আমি তৈরি হয়ে নিলাম বেরোনোর জন্য। ভাবলাম বাহিরে গিয়ে রাতুলকে কল করে বলবো বেরোনোর কথা। আমি বাহিরে বের হতেই ইসির মুখোমুখি হয়ে গেলাম। এত রাতে ও বাইরে কেন? আমি মোচড় কেটে চলে আসতে যাব, ইসি বলল এই দাঁড়ান। আমি বললাম আমাকে বলছেন? ইসি বলল না, এইখানে আরো অনেকে আছে তো ওদের বলছি। আমি বললাম ওহ, কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কোথায় তারা? ইসি বলল ভূত, তাই দেখা যায় না। আমি বললাম ওরে বাবা, আপনি ভূতের সাথে কথা বলেন? ইসি বলল জাস্ট শাট আপ। কোথায় যাচ্ছেন আপনি? আমি বললাম কোথাও না তো। ইসি বলল এত রাতে আপনার কাঁধে ব্যাগ, আর বলছেন কোথাও যাচ্ছেন না? আমি বললাম ওহ ব্যাগ, হ্যাঁ তাই তো। ব্যাগ কেন? আমি আসলে বুঝতেই পারিনি কখন ব্যাগটা কাঁধে নিলাম। আসলে আমার না ভুলে যাওয়ার অসুখ আছে ছোটবেলা থেকে। আমার কথাটা ঠিক হজম হয়নি। ইসি বলল ফাজলামি না করে বলুন আপনি কে, আর এই বাড়িতে কোন মতলবে ঢুকেছেন? আমি বললাম আপনি এসব কি বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। ইসি বলল নেকা সাজা হচ্ছে। আমি বললাম বিশ্বাস করুন, আমি সত্যি কোনো মতলবে আসিনি। ইসি বলল আচ্ছা তাহলে চলুন, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিলেন আমিও যাব। আমি বললাম আমার না ঘুম পাইছে, আমি রুমে যাই কেমন, আপনিও আসেন। বলেই রুমে চলে এলাম। এসে কাঁধ থেকে ব্যাগটা ছুঁড়ে বিছানায় ফেলে দিলাম। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। যাই হোক রাতুলকে ফোন দিয়ে বলে দিলাম আমি ফেসে গেছি, তাই আজকে যাওয়া হবে না। এই বলে ফোনটা কেটে দিয়ে সোফায় বসে পড়ি। এখানে বসে থাকতে থাকতে কখন যে চোখ লেগে যায় খেয়াল নেই। চোখ খুলে দেখি 4টা বাজে। তাই আর না ঘুমিয়ে উঠে নামাজ পড়ে নিলাম। তারপর আবার ল্যাপটপে কাজ করতে বসলাম। এদিকে বেলা ভালোই হয়েছে, তাই উঠে গিয়ে তৈরি হয়ে নিলাম অফিসের জন্য। তাড়াতাড়ি নাস্তা করে আমি বেরিয়ে গেলাম। আমার পেছন পেছন ইসিও আসছে। কিছুক্ষণের মধ্যে অফিসে পৌঁছে নিজের কেবিনে কাজ করছি। এর মধ্যে ফোন এলো। অপর পাশের কথা শুনে আমি বললাম আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করো আমি আসছি, বলেই ফোনটা কেটে দিলাম। আর অফিস থেকে না বলেই বেরিয়ে বাইক নিয়ে ছুটলাম ফোনে বলা ঠিকানায়। রাজন বলল স্যার আসুন। আমি বললাম কোথায় দেখাও। রাজন বলল ওই যে স্যার, হাতটা সামনের দিকে ইশারা করে দেখালো। আমি যা দেখলাম, দুটো লোক এই নির্জন স্থানে তাদের গাড়ি দাঁড় করিয়ে ভেতরের দিকে চলে গেল। এলাকাটা শুনশান, তাই দিনের বেলায় কেমন যেন রাতের মতো লাগছে। আমরাও লোকগুলোর পেছন পেছন লুকিয়ে যেতে লাগলাম। কিছুটা দূর যেতেই আরো দুজন এগিয়ে এলো, আর আমাদের দেখা প্রথম লোক দুটোর হাতে একটা ব্রিফকেস ধরিয়ে দিল, আর এরা একটা ছোট বক্স দিল। দেখে বোঝাই যাচ্ছে এতে স্মাগলিং এর কিছু আছে, তবে এত ছোট বক্সে কি থাকতে পারে তা বুঝতে পারছি না। যাই হোক লোকগুলো কোথায় যায় দেখতে ইচ্ছে ছিল, তবে তা করা ঠিক হবে না। তাই রাজনকে ইশারা দিয়ে বুঝিয়ে দেই পেছন দিয়ে যাওয়ার জন্য, আর আমি সামনে দিয়ে গিয়ে দুটো লোকের মাথায় বন্দুক ধরলে বাকিগুলো ভরকে যায়। আমি বললাম কি ব্যাপার কাকা, কি চলে? একজন বলল কে তোরা? আমি বললাম তোমার ভাতিজা কাকা, চিনতে পারছো না? অন্যজন বলল কাজটা ঠিক করলি না, আমাদের ছেড়ে দে, না হলে জানে মারা পড়বি। আমি বললাম ও এম জি তাই? বলেই রাজনকে ইশারা করলে সে বাকি লোকগুলোর উপর গুলি চালিয়ে দেয়, আর সাথে সাথেই তারা মাটিতে লুটিয়ে পড়ে। বাকি আছে দুজন, একজনের হাতে টাকার ব্রিফকেস আর অন্যজনের হাতে বাক্সটি। ওদের দুজনকে নিয়ে চলে আসি গন্তব্যে। আচ্ছা করে খাতির যত্ন করার আদেশ দিয়ে আমি আবারও চলে যাই অফিসে। এদিকে বিয়ের আর মাত্র 3 দিন বাকি, তাই সবাই অনেক ব্যস্ত। বাবার জোরাজোরিতে আমি অফিস থেকে কয়েকদিনের জন্য ছুটি নেই, আর ইসির ব্যবস্থা নিজেই করে নেই। এর মধ্যে রাজন আবার কল দেয়। আমি বললাম হ্যালো। রাজন বলল স্যার আমি এখন হাসপাতালে আছি, যেখানে রাফসান চৌধুরী ভর্তি আছে। এখন জায়গায় সন্দেহভাজন কেউ নেই, আপনি আসতে পারেন। আমি বললাম আচ্ছা তুমি থাকো, বলেই বেরিয়ে গেলাম। আমি তাড়াতাড়ি হাসপাতালে ঢুকে একটা লোকের উপর চোখ পড়তেই আমি তো অবাকের চরম সীমায় পৌঁছে যাওয়ার উপক্রম।